হ্যালো, আসসালামু আলাইকুম ছোট ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আপনাদের সাজেশনটা দিয়েছি, সেই সাজেশনের 2 এবং 3 নাম্বার সলিউশন আমরা সলভ করব বা প্রশ্নটা সলভ করব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে বলা হয়েছে কি, প্রবলেম নাম্বার 2, প্রবলেম নাম্বার 2। আচ্ছা, অঙ্কে বলা হয়েছে the following particulars are available from the book for the year ended 2012। এই বুকের দ্য বুক এই অঙ্কটা প্রায় বছরই এসেছে। সো এই অঙ্কটা আপনারা একটু ভালোভাবে করবেন, বলা যায় না যদি আপনাদেরও চলে আসে তাহলে সুবিধা হবে আপনাদের। তো তো চলুন কি কি দেওয়া আছে। সেলস দেওয়া আছে 1,50,000 কেজি। সেলস 1,50,000 কেজি। ফিনিশ গুডস ইনভেন্টরি, এখানে ফিনিশ গুডস ইনভেন্টরি মানে ইনভেন্টরি দেওয়া আছে, দেখেন এটা কিন্তু বিগিনিং ইনভেন্টরি, জানুয়ারি অন মানে বছরের শুরুতে, যেহেতু যেহেতু এটা বিগিনিং ইনভেন্টরি কত 24,000 কেজি, এটা হচ্ছে বিগিনিং। আচ্ছা, আর ফিনিশ গুডস ইনভেন্টরি ডিসেম্বর 31, 2012, অর্থাৎ ডিসেম্বর 31 মানে বছরের শেষে, তাই এটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি এটা কত হাজার, 34,000 কেজি। আচ্ছা, সেলস প্রাইস বা সেলিং প্রাইস দেওয়া আছে 20 টাকা, এই যে 20 টাকা পার ইউনিট মানে প্রতি ইউনিট 20 টাকা। আর ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে কি কি, যে ভ্যারিয়েবল কস্ট পার কেজি অফ প্রোডাকশন মানে ভ্যারিয়েবল পরিবর্তনশীল খরচ হচ্ছে প্রতি কেজি মানে প্রোডাকশনের ওপর প্রতি কেজি 8 টাকা দরে। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 1,60,000, যেটা আর নর্মাল ক্যাপাসিটি দেওয়া আছে 1,60,000, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর এটা হচ্ছে নর্মাল। আচ্ছা, আর মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে ভ্যারিয়েবল কস্ট পার কেজি সেলস 1 টাকা, মানে বিক্রয় প্রতি 1 টাকা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। আর ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে 3 লক্ষ টাকা। তো আমাদের অঙ্ক দেখে বুঝতে হবে যে কি কি রিকোয়ারমেন্ট আমাদেরকে করতে হবে বা কি কি তথ্য দেওয়া নেই। তো আমাদের যে তথ্য দেওয়া নেই সেগুলো হচ্ছে প্রোডাকশন দেওয়া নেই, মানে কত প্রোডাকশন প্রোডাকশন কত ছিল সেটা দেওয়া নেই, এবং ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এর দেওয়া নেই, কারণ এখানে ভ্যারিয়েবল কস্টিং এর ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে, এই যে দেখা আছে ভ্যারিয়েবল কস্ট পার কেজি অফ প্রোডাকশন 8 টাকা, অর্থাৎ ভ্যারিয়েবলের দেওয়া আছে কিন্তু অ্যাবজর্পশনের দেওয়া নেই, আমাদেরকে অ্যাবজর্পশনেরটা বের করতে হবে। আর কত ইউনিট প্রডিউসড করেছিল বা প্রোডাকশন ছিল সেই ইউনিটটা দেওয়া নেই, সেটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে আমরা প্রোডাকশন ইউনিট বের করব। তো সলিউশন, আপনারা সলিউশন লেখেন, তারপরে ওয়ার্কিং অন মানে ডব্লু অন দিলেই হবে, ডব্লুতে ওয়ার্কিং অন, 1 নাম্বার ওয়ার্কিং করছি আমরা। তো 1 নাম্বার ওয়ার্কিং কি বের করব আমরা, ক্যালকুলেশন অফ প্রোডাকশন মানে প্রোডাকশন কত ছিল সেই আমাদেরকে বের করতে হবে, মানে প্রশ্নপত্রে প্রোডাকশন দেওয়া নেই। তো ক্যালকুলেশন অফ প্রোডাকশন, প্রোডাকশন বের করার সূত্র হচ্ছে সেলস এর সাথে এন্ডিং যোগ হবে এবং বিগিনিং মাইনাস হবে। তো সেলস ছিল আমাদের কত, 1,50,000 কেজি, 1,50,000 কেজি সেলস। আচ্ছা, এর সাথে আমরা যোগ করেছি এন্ডিং মানে সমাপনী মজুদ, এন্ডিং ইনভেন্টরি যোগ ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি ছিল 34,000। তো 1,50,000 সাথে 34,000 যোগ করলে হয় 1,84,000, 1,84,000। এর সাথে আমরা বিগিনিং অর্থাৎ বছরে যেটা শুরু মানে প্রারম্ভিক ছিল সেটা আমরা বিয়োগ করব। প্রারম্ভিক মানে বিগিনিং ইনভেন্টরি ছিল 24,000, 1,84,000 থেকে 24 বাদ দিলে থাকে 1,60,000, এই 1,60,000 হচ্ছে আমাদের প্রোডাকশন, এইটা আমাদের প্রোডাকশন। আচ্ছা, আর ওয়ার্কিং নাম্বার 2 আমাদের যেটা বের করতে হবে, যে ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট আন্ডার কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, এইটা আমাদের প্রশ্নপত্রে দেওয়া নাই, যার কারণে আমাদেরকে এই আমাদের অ্যাবজর্পশন কস্টিং এর ম্যানুফ্যাকচারিং কস্টে প্রতি ইউনিটটা বের করতে হবে। তো আমাদের ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া ছিল কত, 8 টাকা, এর সাথে আমরা যোগ করব ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1 টাকা পেয়েছি আমরা, টোটাল হলো আমাদের 9 টাকা। এই 1 টাকা 1,60,000 ভাগ 1,60,000 কেন দিলাম, কারণ প্রশ্নপত্রে আপনারা দেখবেন এখানে স্ট্যান্ডার্ড দেওয়া আছে বা অ্যাকচুয়াল দেওয়া আছে, মানে স্ট্যান্ডার্ড দেওয়া আছে 1,60,000। আমি আপনাদের যে নোটটা দিয়েছি সেখানে সুন্দর করে
উল্লেখ করা আছে যে প্রশ্নে যদি নর্মাল ক্যাপাসিটি বা বাজেট প্রোডাকশন বা স্ট্যান্ডার্ড প্রোডাকশন দেওয়া থাকে, তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যেটা অ্যাকচুয়াল থাকবে সেটাকে নর্মাল ক্যাপাসিটি দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা কি পাবো? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট পাবো আমরা। তারপরে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেটকে অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট দ্বারা গুণ করে অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের এখানে নর্মাল দেওয়া আছে এবং স্ট্যান্ডার্ডও দেওয়া আছে, যার কারণে আমরা নর্মালকে স্ট্যান্ডার্ড দ্বারা ভাগ করলাম। দুটাই 1,60,000 দেওয়া আছে। নর্মাল 1,60,000 দেওয়া আছে, স্ট্যান্ডার্ডও দেওয়া আছে 1,60,000, যার কারণে আমরা ভাগ করলাম। যদি একটা দেওয়া থাকতো তাহলে আমরা সরাসরি বসাই দিতাম। আচ্ছা, 1,60,000-কে 1,60,000 দ্বারা ভাগ করে আমরা পাই 1, 8 আর 1 যোগ করলে হয় 9। এই 9 টাকা হচ্ছে আমাদের অ্যাবজর্পশন কস্টিং এর ম্যানুফ্যাকচারিং কস্ট। আর প্রশ্নপত্রে তো আমাদের ভ্যারিয়েবল কস্ট দেওয়া আছে। তো প্রথমে আমরা এখন ইনকাম স্টেটমেন্ট বের করব। তো প্রথমে আমরা অ্যাবজর্পশন কস্টিং এর বের করব। এখানে লিখেছি আমি ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। ঠান্ডা লেগে আছে, যার কারণে ভয়েসটা একটু খারাপ, আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো প্রথমে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে 3 কলাম বিশিষ্ট একটি ঘর করা, ডিটেলস, টাকা, টাকা। তা প্রথমে আমাদের আইটেম কি থাকে? সেলস। তো প্রথম আইটেম সেলস আমাদের কত ছিল? 1,50,000 কেজি। আর সেলস প্রতি না সেলিং প্রাইস ছিল 20 টাকা। তাই 1,50,000-কে 20 দ্বারা গুণ করলে হয় 30 লক্ষ টাকা। এই 30 লক্ষ টাকা হচ্ছে আমাদের বিক্রয়। এর সাথে আমরা বিয়োগ করব লেস কস্ট অফ গুড সোল্ড, মানে বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা, তো প্রথমে আমাদের কস্ট অফ গুড সোল্ড এর প্রথম আইটেম কি থাকে? বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে আমাদের 24,000 কেজি। আর প্রতি ইউনিট দর আছে আমাদের কত? 9 টাকা। কারণ আমরা এই যে 2 নাম্বার ওয়ার্কিং নাম্বার 2 এ আমরা যে 9 টাকা বের করলাম না, এই 9 টাকা দিয়ে আমরা অ্যাবজর্পশনের সব আইটেম, অ্যাবজর্পশন কস্টিং এর আন্ডারে সব আইটেম এই 9 টাকা দরে আমরা কাজ করব। আচ্ছা, যেহেতু আমরা 9 টাকা পেয়েছি তাই আমরা 9 দ্বারা গুণ করলাম। তো 24,000-কে 9 দ্বারা গুণ করলে হয় 2,16,000। 2,16,000 এর সাথে আমাদের যোগ করতে হবে ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন ম্যানুফ্যাকচারিং কস্ট কত? ম্যানুফ্যাকচারিং কস্ট 1,60,000 আর গুণিত 9, তাহলে হলো আমাদের 14,40,000। এখন এই 14,40,000-এর সাথে 2,16,000 যোগ করলে হয় 16,56,000 টাকা। এর সাথে আমরা কি বিয়োগ করব? এন্ডিং ইনভেন্টরি বিয়োগ করব। এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে 34,000 টাকা, মানে 34,000 কেজি, আর প্রতি ইউনিটের দাম হচ্ছে 9 টাকা। তাহলে 34,000-কে 9 দ্বারা গুণ করলে হয় আমাদের 3,06,000 টাকা। এখন এই 16,56,000 থেকে এই 3,06,000 বাদ দিলে হয় 13,50,000 টাকা। এটা আমরা কস্ট অফ গুডস সোল্ড পেলাম। এই যে 13,50,000, এটা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। তাহলে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ 30 লক্ষ থেকে 13,50,000 বাদ দিলে আসে আমাদের 16,50,000। এটা হচ্ছে আমাদের গ্রস প্রফিট। এটা হচ্ছে আমাদের গ্রস প্রফিট। আচ্ছা, এর থেকে আমরা এখন কি বাদ দিব? লেস মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে আছে আমাদের ভ্যারিয়েবল এবং ফিক্সড। ভ্যারিয়েবল দেওয়া আছে 1,50,000, প্রতি ইউনিটের দাম হচ্ছে 1 টাকা। অর্থাৎ ফিক্সড ফ্যাক্টরি যেটা সেটা মানে ফিক্সড এক্সপেন্স ভ্যারিয়েবল 1,50,000 গুণিত 1, তাহলে 1,50,000 হলো। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে প্রশ্নপত্রে যে 3 লক্ষ টাকা। ফিক্সড মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে 3 লক্ষ টাকা। আচ্ছা, এখানে আমি লিখে দিই, মানে যেটা মার্কেটিং অ্যাড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে বের করছি, তাহলে ফিক্সড মার্কেটিং, এই যে ফিক্সড মার্কেটিং অ্যাড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 3 লক্ষ। তাহলে 1,50,000 আর 3 লক্ষ যোগ করলে হয় 4,50,000। এখন এই গ্রস প্রফিট থেকে আমরা মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অর্থাৎ বিক্রয় এবং প্রশাসনিক ব্যয় অথবা প্রশাসনিক ও বিক্রয় ব্যয় বাদ দিলে আমরা পাবো নেট ইনকাম। তাহলে এই 16,50,000 থেকে 4,50,000 বাদ দিলে হয় আমাদের 12 লক্ষ টাকা। এই 12 লক্ষ হচ্ছে নেট ইনকাম আন্ডার, এটা লেখার দরকার নাই, আমি যেটা লিখছি এখন আমি এমনি বোঝানোর জন্য লিখছি, অ্যাবজর্পশন কস্টিং। এই অ্যাবজর্পশন কস্টিং এর আমরা নেট ইনকাম পেয়েছি কত? 12 লক্ষ টাকা। এখন আমাদের বের করতে হবে আন্ডার ভ্যারিয়েবল কস্টিং এর ক্ষেত্রে। তো
তো চলুন আন্ডার ভ্যারিয়েবল কস্টিং এ বের করি আমরা, দুঃখের জীবন। আচ্ছা, তো 2 নাম্বার আইটেম হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভ্যারিয়েবল কস্টিং। সেম ছক, সেম নিয়ম। প্রথমে আমাদের সেলস 1,50,000 কেজি, প্রতি ইউনিট 20 টাকা, প্রতি কেজি 20 টাকা। তাহলে 1,50,000 কে 20 দ্বারা গুণ করলে হয় 30 লক্ষ টাকা। এটা হচ্ছে আমাদের সেলস মানে বিক্রয়। লেস, এখানে যেহেতু আমরা ভ্যারিয়েবল কস্টিং বের করছি, যার কারণে আমরা এই ভ্যারিয়েবল কথাটা যুক্ত করব, শুধু এই ভ্যারিয়েবল কথাটা শুধুমাত্র যুক্ত করব, তাহলে হবে কি ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, এখন আমাদের সেম আইটেমগুলো ঠিক থাকবে। বিগিনিং ইনভেন্টরি প্রথমে এখানে 24,000 গুণিত 8। 8 কেন লিখলাম 8 টাকা ইউনিট? কারণ লক্ষ্য করবেন এখানে প্রশ্নপত্রে দেওয়া আছে যে এই যে দেখেন ভ্যারিয়েবল কস্ট পার কেজি অফ প্রোডাকশন 8 টাকা, মানে হচ্ছে ভ্যারিয়েবল এর কস্ট পার ইউনিট বা কেজি হচ্ছে 8 টাকা। তাহলে আমরা 8 টাকা ধরে বের করব। আর যদি এখানে প্রশ্নপত্রে দেওয়া না থাকতো তাহলে আমাদের বের করতে হতো। আর যেহেতু আমাদের অ্যাবজর্পশনে দেওয়া নেই কস্ট প্রোডাকশন মানে কস্ট পার কেজি বা ইউনিট, সেটা দেওয়া নেই, যার কারণে আমরা অ্যাবজর্পশনে বের করেছি। আর ভ্যারিয়েবলের দেওয়া আছে, যার কারণে আমরা এই 8 টাকা ধরে আমরা এখানে সব কাজ করবো। এই যেখানে 8 টাকা 8 টাকা 8 টাকা। আচ্ছা, তাহলে বিগিনিং ইনভেন্টরি 24,000 গুণিত 8, তাহলে হয় আমাদের 1,92,000 টাকা। এটা হচ্ছে বিগিনিং ইনভেন্টরি। যোগ বা প্লাস এর সাথে আমরা যোগ করব ম্যানুফ্যাকচার কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট 1,60,000 গুণিত 8। পূর্বে আমরা 9 দ্বারা গুণ করেছিলাম, এখানে 8 দ্বারা গুণ, কারণ আমাদের কস্ট পার কেজি আছে 8 টাকা। তাহলে 1,16,000-কে 8 দ্বারা গুণ করলে হয় 12,80,000। এটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে 12,80,000-এর সাথে 1,92,000 যোগ করলে হয় 14,72,000। এর সাথে আমরা বিয়োগ করব হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি 14,000 গুণিত 8 টাকা, না 34,000, সরি 34,000 আছে আমাদের এন্ডিং ইনভেন্টরি এবং কস্ট পার কেজি আছে 8 টাকা। তাহলে 34,000-কে এই 8 দ্বারা গুণ করলে হয় 2,72,000। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে আমরা এন্ডিং ইনভেন্টরি বাদ দিব, না সরি, তাহলে আমাদের ম্যানুফ্যাকচারিং থেকে না, এই যে আইটেম যেটা পেয়েছি অর্থাৎ 14,72,000 থেকে আমরা 2,72,000 অর্থাৎ এন্ডিং ইনভেন্টরি বাদ দিলে পাবো আমরা 12 লক্ষ টাকা। এই 12 লক্ষ টাকা থেকে মানে এটা পেলাম আমরা, এই 12 লক্ষ টাকা পেলাম আমরা ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, পেলাম কত? 12 লক্ষ টাকা। তাহলে সেলস থেকে লেস ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ 30 লক্ষ থেকে এই 12 লক্ষ টাকা বাদ দিলে আসে আমাদের 18 লক্ষ টাকা। এটা হচ্ছে আমাদের গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এটা হচ্ছে আমাদের গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। আচ্ছা, এর থেকে আমরা এখন লেস দিব ভ্যারিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ভ্যারিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 1,50,000 গুণিত 1। তাহলে 1,50,000 এটা সরাসরি আমরা 2 নাম্বার আইটেমের সাথে যোগ করব। তাহলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে ভ্যারিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দিলে পাবো আমরা কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন ছিল 18 লক্ষ আর ভ্যারিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পেয়েছি আমরা 1,50,000। তাহলে 18 লক্ষ থেকে 1,50,000 বাদ দিলে হয় 16,50,000 টাকা। এটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন, এটা কন্ট্রিবিউশন মার্জিন। এর থেকে আমরা এখন ফিক্সড এক্সপেন্সগুলো বাদ দিব। ফিক্সড এক্সপেন্সগুলো আমরা বাদ দিব। ফিক্সড এক্সপেন্স কি কি আছে? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে এবং ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 3 লক্ষ টাকা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পেয়েছি আমরা 1,60,000। তাহলে 3 লক্ষ আর 1,60,000 হয় 4,60,000। এটা হচ্ছে আমাদের ফিক্সড এক্সপেন্স, 4,60,000 টাকা। তাহলে 16,50,000 থেকে 4,60,000 বাদ দিলে হয় 11,90,000। এইটা হচ্ছে আমাদের নেট ইনকাম আন্ডার ভ্যারিয়েবল কস্টিং। তো আমরা অ্যাবজর্পশন কস্টিং এবং ভ্যারিয়েবল কস্টিং এর নেট ইনকাম বের করলাম। এখন আমরা রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা তৈরি করে নিব। তো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করার নিয়ম সহজ। টাকা দিনই আমি লিখে নিই রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আমাদের প্রথমে লিখতে হয় অপারেটিং ইনকাম। অ্যাবজর্পশন কস্টিং এর অপারেটিং ইনকাম পেয়েছিলাম আমরা 12 লক্ষ টাকা। ভ্যারিয়েবল কস্টিং এর অপারেটিং ইনকাম পেয়েছিলাম আমরা 11,90,000 টাকা। তো 12 লক্ষ থেকে 11,90,000 বাদ দিলে থাকে 10,000।
এইটা আমাদেরকে লিখতে হয় ডিফারেন্স ইন নেট ইনকাম টু বি এক্সপ্লেইনড। আচ্ছা, তারপরে আমাদেরকে লিখতে হয় চেঞ্জ ইন ইনভেন্টরি, মানে মজুদ পণ্যের কি পরিমাণ পরিবর্তন হয়েছে। অ্যাবজর্পশনের তো আমরা জানি চেঞ্জ ইন ইনভেন্টরির সময় সবসময় আমাদের মানে এন্ডিং থেকে বিগিনিংটা বিয়োগ করতে হয়। তো আমাদের এন্ডিং ছিল 3,06,000 আর বিগিনিং ছিল 2,16,000। এটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে। তো 3,06,000 থেকে 2,16,000 বিয়োগ করলে হয় 90,000 টাকা। আর ভ্যারিয়েবলের এন্ডিং ইনভেন্টরি ছিল 2,72,000 আর ওপেনিং ছিল 1,92,000। তাহলে 2,72,000 থেকে 1,92,000 বাদ দিলে থাকে 80,000। তো 90 থেকে 80 বাদ দিলে 10,000। দেখেন এখানেও 10,000, আমরা এখানেও 10,000, আমাদের দুইটাই মিলে গেছে, নেট ইনকাম এবং ইনভেন্টরি দুইটাই মিলে গেছে, তার মানে অঙ্ক 100% ঠিক আছে। তো এইভাবে অঙ্কগুলো করতে হয়, আর অঙ্কটা করতে হয় বা এভাবে আপনার অঙ্কগুলো করবেন। যদি বুঝতে না পারেন তো আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে আবার বুঝিয়ে দেবো। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আরো একটি অঙ্ক চলে যাব, সেটা হচ্ছে 3 নম্বর অঙ্ক, প্রবলেম 3। তো প্রবলেম 3 একটু ঝামেলা আছে, ঝামেলা বলতে আপনারা একটু ভালো করে বুঝবেন প্রবলেম 3টা, না হলে বুঝতে পারবেন না। এর নতুন একটি আইটেম আছে, সেটা অঙ্ক করার সময় বুঝতে পারবেন। প্রবলেম নাম্বার 3 বলেছে কি, সাবুজ বা সবুজ লিমিটেড ইজ কনসিডারিং ইটস প্রেজেন্টেড অ্যাবজর্পশন কস্টিং প্র্যাকটিস উইথ ভ্যারিয়েবল কস্টিং মেথডস। এটা দেখে আপনাদের বিচলিত হওয়ার কিছু নেই। অ্যান এক্সামিনেশন অফ ইটস রেকর্ডস রিভেলেড দ্য ফলোয়িং ইনফরমেশন। তো আমাদের ইনফরমেশন কি কি দেওয়া আছে সেটাই হচ্ছে আমাদের মেন কাজ। তো ইনফরমেশন দেওয়া আছে এখানে দেখেন, বাজেট প্রোডাকশন দেওয়া আছে আমাদের 45,000 ইউনিটস, বাজেট ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 1,35,000 টাকা, ফিক্সড মার্কেটিং অ্যাড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে 15,000, এবং সেলস প্রাইস পার ইউনিট মানে বিক্রয় প্রতি ব্যয় হচ্ছে 20 টাকা, মানে প্রতি ইউনিটের দাম, এটা হচ্ছে প্রতি ইউনিটের দাম 20 টাকা। তারপরে দেওয়া আছে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 8 টাকা। এই যে এখানে ভালো করে দেখা যায়, এখানে কিন্তু ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার দেওয়া আছে, অ্যাবজর্পশনের দেওয়া নাই। ভ্যারিয়েবল মার্কেটিং এক্সপেন্স ইউনিট 2 টাকা ইউনিট দেওয়া আছে, এটা হচ্ছে ভ্যারিয়েবল মার্কেটিং এর। আর বলা হয়েছে ফ্রম দ্য ইয়ার ফলোয়িং ডাটা আর অ্যাভেলেবল, মানে উক্ত বছরে তথ্যগুলি নিম্নে দেওয়া হলো, বা নিম্ন তথ্যগুলি নিম্ন সংবলিত বা নিম্নে আছে বা নিচে আর কি। অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া আছে আমাদের 40,000 ইউনিট, অ্যাকচুয়াল সেলস দেওয়া আছে 35,000 ইউনিট। এটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করবেন, এই অঙ্কটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, আমি আপনাদেরকে ভালোভাবে বোঝার চেষ্টা করব। ফিনিশ স্টকস ইনভেন্টরি ওপেনিং 2,000 ইউনিটস, আর আনফেভারেবল ভ্যারিয়েন্স 8,000 টাকা। আর রিকোয়ারমেন্ট যে বলা হয়েছে যে ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং আর ভ্যারিয়েবল কস্টিং আর রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করতে হবে। তো আমরা এখন প্রশ্নটা ভালোভাবে পড়লাম, আপনারা দেখেন আপনাদের যে পিডিএফ ফাইল দেওয়া আছে সেখানে আমি সলিউশনের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আমাদের প্রশ্নপত্রে দেওয়া নেই হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং পার ইউনিট বা কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এর কস্ট পার ইউনিট দেওয়া নেই, এন্ডিং ইনভেন্টরি দেওয়া নেই, এবং আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে ওভার বা আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এটা নতুন আইটেম, এই 3 নম্বর আইটেমটার সম্পূর্ণ নতুন আপনারা পরিচিত, 3 নম্বরে অপরিচিত মানে পরিচিত ছিলেন না। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি অঙ্ক চলে যাই, যেহেতু ভিডিওটি অনেক মানে বড় হয়ে যাচ্ছে, তো আমি বেশি বড় ভিডিও করতে চাই না। তো আমরা সরাসরি সলিউশন, আমরা 1 নাম্বার ওয়ার্কিং করব হচ্ছে কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, মানে অ্যাবজর্পশন কস্টিং এর কস্ট পার ইউনিট আমরা বের করব। তো আমাদের এখানে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে 8 টাকা। যদি এরকম অঙ্কে যদি দেওয়া স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল থাকে তাহলে আমরা সেই আইটেমটা সরাসরি বসিয়ে দেবো, তাহলে 8 টাকা পেয়েছি। আর স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমি সংক্ষেপে লিখে দিয়েছি এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এখন এইখানে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করুন, আমি আপনাদের যে নোটটা দিয়েছি সেই নোটে 12 নাম্বার আইটেমে আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন যে বলা হয়েছে যে প্রশ্নে যদি নর্মাল ক্যাপাসিটি অথবা বাজেট প্রোডাকশন অথবা স্ট্যান্ডার্ড প্রোডাকশন দেওয়া থাকে তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড মানে অ্যাকচুয়াল যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা থাকবে সেটাকে নর্মাল ক্যাপাসিটি দ্বারা ভাগ করে আমাদেরকে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট নির্ণয় করতে হবে। তাহলে আমাদের
অ্যাকচুয়াল প্রোডাকশন কত আছে, আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন আছে, এখানে বলা হয়েছে যে প্রশ্ন এখানে বলা হয়েছিল যে নর্মাল ক্যাপাসিটি বা বাজেট প্রোডাকশন বা স্ট্যান্ডার্ড প্রোডাকশন দেওয়া থাকে, তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অ্যাকচুয়ালকে মানে অ্যাকচুয়াল যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া থাকবে সেটাকে নর্মাল ক্যাপাসিটি দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদেরকে এখানে দেখেন আমাদের বাজেট প্রোডাকশন দেওয়া আছে, যে বাজেট প্রোডাকশন দেওয়া আছে 45,000 ইউনিট। হ্যাঁ, আর আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অ্যাকচুয়াল দেওয়া আছে, মানে বাজেট ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 1,35,000। তাহলে আমাদেরকে এই বাজেট ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কে বাজেট প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ করলে আমাদের স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট বের হয়ে যাবে। যদি কখনো প্রশ্নে বাজেট প্রোডাকশন এবং বাজেট ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া থাকে, তাহলে আমরা বাজেট ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে এই বাজেট প্রোডাকশন দ্বারা ভাগ করলে আমাদেরকে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট বের হয়ে যাবে। তাও আমরা এখানে লিখেছি স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এই দেখেন আমাদের প্রশ্নপত্রে বাজেট দেওয়া আছে 1 লক্ষ, বাজেট ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 1,35,000 টাকা। এই যে 1,35,000 উপরে, আর নিচে আমাদেরকে দেখেন বাজেট প্রোডাকশন 45,000 ইউনিট, এই আমাদের বাজেট 45,000 টাকা আমরা পেয়ে গেছি, মানে বসিয়েছি। তাহলে 1,35,000 কে 45,000 দ্বারা ভাগ করলে হয় 3 টাকা। এই 8 আর 3 যোগ করলে হয় 11 টাকা। এই 11 টাকা হচ্ছে আমাদের অ্যাবজর্পশন কস্টিং এর কস্ট পার ইউনিট। আচ্ছা, তো এইটা জিনিসটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, না বুঝলে আমাকে আবারও বলবেন, আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দিব, কারণ ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের মানে অস্বস্তি লাগতে পারে, যার কারণে আমি খুব শর্ট ভাবে করার চেষ্টা করছি। 2 নম্বরে আমাদের আইটেম বের করতে হবে বা ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন অফ এন্ডিং ইনভেন্টরি, অর্থাৎ প্রশ্নপত্রে আমাদের সমাপনী মজুদ অর্থাৎ এন্ডিং ইনভেন্টরি দেওয়া নাই। তো এন্ডিং ইনভেন্টরি বের করা হচ্ছে বিগিনিং ইনভেন্টরি 2000 ইউনিট, এর সাথে যোগ করতে হয় আমাদের প্রোডাকশন 40,000, তাহলে 2 আর 40 যোগ করলে হয় 42,000 ইউনিট। আর এর সাথে আমাদেরকে যে বিয়োগ করতে হয় সেলস দেওয়া আছে 35,000 ইউনিট, তাহলে 42 থেকে 35 বাদ দিলে হয় 7,000 ইউনিট। এই 7,000 ইউনিট হচ্ছে আমাদের এন্ডিং ইনভেন্টরি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে যে নোটটি দিয়েছি সেই নোটে 12 নাম্বার আইটেমে সুন্দর করে বলা হয়েছিল কি যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেটকে অ্যাকচুয়াল প্রোডাকশন দ্বারা গুণ করে অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড নির্ণয় করতে হবে, এবং তা কস্ট অফ গুড সোল্ড এর মানে যে আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেটটা পেয়েছি, অর্থাৎ যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেটটা যে পেয়েছি 3 টাকা, এইটাকে আমাদেরকে অ্যাকচুয়াল প্রোডাকশনের সাথে গুণ করতে হবে। তাহলে আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন আছে 40,000 টাকা। এই অ্যাকচুয়ালের থেকে যদি স্ট্যান্ডার্ড কম হয় বা স্ট্যান্ডার্ডের থেকে যদি অ্যাকচুয়াল বেশি হয়, তাহলে আন্ডার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড লিখতে হবে আমাদেরকে, এবং স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের থেকে যদি আমাদের অ্যাকচুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কম হয়, তাহলে আমাদের লিখতে হবে ওভার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি। আচ্ছা, তাহলে আমরা এখানে নির্ণয় করিনি, কারণ অঙ্ক করার সময় হয়তো ঝামেলা করতে পারবে। তো আমি লিখেছি ওভার বা আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আমাদের স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত দেওয়া আছে, এখানে 12 নাম্বার আমি আপনাদের যে নোটটি দিয়েছি সেখানে 12 নাম্বারে আপনারা কয়েক লাইনের একটা সুন্দর করে দেওয়া আছে, সেখানে আপনারা পড়বেন, তাহলে বুঝতে পারবেন। স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে আমরা অ্যাকচুয়াল প্রোডাকশনকে এই স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দ্বারা গুণ করব, তাহলে আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন প্রশ্নপত্রে ছিল 40,000 ইউনিট অ্যাকচুয়াল, আর আমাদের স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট ছিল বা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট ছিল 3 টাকা। তাহলে অ্যাকচুয়ালকে 3 দ্বারা অর্থাৎ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট কে দ্বারা গুণ করলে হয় 1,20,000, অর্থাৎ 40,000 গুণিত 3 1,20,000, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এর সাথে আমরা এখানে ভালোভাবে লক্ষ্য করুন, যদি স্ট্যান্ডার্ডের থেকে অ্যাকচুয়াল বেশি হয় তাহলে আমরা বিয়োগ করব, আর স্ট্যান্ডার্ডের থেকে যদি অ্যাকচুয়াল কম হয় তাহলে আমরা যোগ করব। তাহলে যেহেতু স্ট্যান্ডার্ডের থেকে স্ট্যান্ডার্ড পেয়েছি আমরা 1,20,000, আর অ্যাকচুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 1,35,000 টাকা, তাহলে অ্যাকচুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমাদের বা ফিক্সড বাজেট যেটা বাজেট সেটাই হচ্ছে অ্যাকচুয়াল। তো অ্যাকচুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমাদের পেয়েছি আমরা 1,35,000 টাকা। তো যেহেতু স্ট্যান্ডার্ড থেকে দেখলো স্ট্যান্ডার্ড 1,20,000, অ্যাকচুয়াল পাইলাম আমরা 1,35,000,
তো স্ট্যান্ডার্ডের থেকে অ্যাকচুয়ালি বেশি বা অ্যাকচুয়ালের থেকে স্ট্যান্ডার্ড কম। যদি অ্যাকচুয়ালের থেকে স্ট্যান্ডার্ড কম হয় তাহলে আমাদের লিখতে হবে আন্ডার, মানে নিচে আছে। তো আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমি সংক্ষেপে লিখে দিয়েছি, আপনারা চাইলে বড় করে লিখবেন। আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত পেয়েছি আমরা? 15,000 টাকা। 15,000 কেন পেলাম? যে অ্যাকচুয়াল মানে স্ট্যান্ডার্ডের থেকে অ্যাকচুয়াল বেশি আছে, যার কারণে আমার বা অ্যাকচুয়াল থেকে স্ট্যান্ডার্ড কম আছে। অ্যাকচুয়াল আছে আমাদের 1,35,000 টাকা, আর স্ট্যান্ডার্ড আছে 1,20,000, যার কারণে দেখেন আমাদের এটা হচ্ছে অ্যাকচুয়াল, আর 1,20,000 হচ্ছে স্ট্যান্ডার্ড। যে অ্যাকচুয়ালের থেকে যদি স্ট্যান্ডার্ড কম হয় তাহলে আন্ডার, মানে অ্যাকচুয়ালে বেশি হতে হবে। অ্যাকচুয়ালের নিচে আছে স্ট্যান্ডার্ড 1,00,000, তাহলে আমাদের হবে আন্ডার। আর যদি অ্যাকচুয়ালে থেকে স্ট্যান্ডার্ড বেশি হয় তাহলে হবে আমাদের ওভার। সেক্ষেত্রে ওভার হলে আমাদেরকে প্রশ্নপত্রে আমাদের বা যখন আমরা ইনকাম স্টেটমেন্ট করব তখন আমাদের যোগ করতে হবে, আর আন্ডার হলে সেটা বিয়োগ করতে হবে। মানে আন্ডার হলে যোগ করতে হবে, সরি, আন্ডার যদি হয়, আমরা যদি আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পাই সেক্ষেত্রে আমাদের যোগ করতে হবে, আর যদি ওভার মানে বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হবে। তো এটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি যে আন্ডার বা ওভার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড নির্ণয় করবেন আপনারা কিভাবে। স্ট্যান্ডার্ড প্রোডাকশনের থেকে যদি অ্যাকচুয়াল প্রোডাকশন বেশি হয় বা অ্যাকচুয়াল প্রোডাকশনের থেকে যদি স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কম হয় তাহলে আমাদের আন্ডার হবে। আর অ্যাকচুয়ালের থেকে অ্যাকচুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের থেকে যদি স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কম হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আন্ডার লিখতে হবে, আর অ্যাকচুয়ালের থেকে যদি স্ট্যান্ডার্ড বেশি হয় সেক্ষেত্রে আমাদের ওভার লিখতে হবে। তো এই ছিল আন্ডার ওভার বা আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তো আমরা সরাসরি ইনকাম স্টেটমেন্ট চলে যাই। অলরেডি 26 মিনিট হয়ে গেছে ভিডিওটি, আমি 30 মিনিটের মধ্যে শেষ করে দেবো আপনাদেরকে। তো প্রথমে আমাদের ইনকাম স্টেটমেন্ট, আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, ডিটেলস টাকা। তো এই পর্যন্ত আপনাদের বোঝার কিছু নেই, সেলস থেকে এন্ডিং ইনভেন্টরি এর থেকে আপনাদের বোঝার কিছু নেই, কারণ আপনারা এইটুকু বুঝে গেছেন অলরেডি। প্রথমে আমাদের সেলস লিখতে হয়। সেলস আছে আমাদের 35,000 ইউনিট, প্রতি ইউনিট দেওয়া আছে 20 টাকা, তাহলে 35কে 20 দ্বারা গুণ করলে হয় 7 লক্ষ টাকা। লেস, আমরা যেহেতু অ্যাবজর্পশন কস্টিং করছি তার কারণে এখানে ভ্যারিয়েবল যুক্ত করার কোনো কারণ নেই। তো কস্ট অফ গুডস সোল্ড লেস, তো বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে 2,000 ইউনিট, প্রতি ইউনিট 11 টাকা, 11, তাহলে 2,000 গুণিত 11 হয় 22,000 টাকা। আর আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে 40,000 গুণিত 11, তাহলে 40,000কে গুণ করলে 11 দ্বারা গুণ করলে হয় 4,40,000। তো 4,40,000 আর 22,000 গুণ করলে হয় না, যোগ করলে হয় 4,62,000। এর সাথে আমরা বিয়োগ করব এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি ছিল 7,000 গুণিত 11, তাহলে 77,000। এই 4,62,000 থেকে 77,000 বিয়োগ করলে হয় 3,85,000। এর সাথে আমরা যোগ করব আনফেভারেবল ভ্যারিয়েন্স। আমি বলেছিলাম আপনাদেরকে যে আনফেভারেবল ভ্যারিয়েন্সটা কোনো কাজ হয় না, সরাসরি যোগ হয়ে যায়। তো আনফেভারেবল ভ্যারিয়েন্স আমাদের 8,000 টাকা পেয়েছি। আর আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, কারণ এখানে 2-3টা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে যার কারণে আমাদেরকে আন্ডার বা ওভার নির্ণয় করতে হবে। তো আমরা রিকোয়ারমেন্টে পেয়েছি কি আন্ডার অ্যাপ্লাইড পেয়েছি, আমরা ওভার অ্যাপ্লাইড পাইনি। আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পেয়েছি 15,000 টাকা। তো আমরা এখানে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমরা 15,000 টাকা যোগ করে দিলাম। মানে হচ্ছে যে স্ট্যান্ডার্ডের থেকে অ্যাকচুয়াল বেশি, বা অ্যাকচুয়ালি থেকে যেটা অ্যাকচুয়াল প্রশ্নপত্রে দেওয়া আছে সেখান থেকে আমাদের স্ট্যান্ডার্ড কম হয়ে গেছে, স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কম হয়ে গেছে, যার কারণে আমাদেরকে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হয়েছে। যদি অ্যাকচুয়ালি থেকে স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বেশি হতো তাহলে আমাদেরকে ওভার লিখতে হতো, আর ওভার হলে এখানে আমাদেরকে বিয়োগ করতে হতো। তো আমি অ্যাড একবারই লিখে 2টা আইটেম যোগ করে দিয়েছি। তাহলে 15,000, তাহলে 3,85,000, 8,000, আর হচ্ছে 3,85,000 সাথে 15 করলে যোগ করলে 4 লক্ষ, 4 লক্ষ আর 8,000 হচ্ছে 4,08,000। এটা হলো আমাদের কস্ট অফ গুড সোল্ড। তাহলে 3 লক্ষ না, এই 7 লক্ষ থেকে আমাদের 4,08,000 বাদ দিলে হয় 2,92,000। এটা হচ্ছে আমাদের গ্রস প্রফিট। এই যে গ্রস প্রফিট, এটা হচ্ছে আমাদের গ্রস প্রফিট। লেস, এর সাথে আমরা বিয়োগ করব ভ্যারিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 35,000। এখানে প্রশ্নপত্রে ছিল 35,000 ইউনিট, আর প্রতি ইউনিট ছিল 2 টাকা, তাহলে 35 গুণিত 2, মানে ভ্যারিয়েবল মার্কেটিং এক্সপেন্স ইউনিট ছিল 2 টাকা ইউনিট। তো 35,000 গুণিত 2 70,000 টাকা। আর ফিক্সড মার্কেটিং অ্যান্ড
অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 15,000 টাকা। তাহলে 70 আর 15 যোগ করলে হয় 85। 2,92,000 থেকে 85,000 বাদ দিলা হয় 2,07,000। এটাই হচ্ছে আমাদের নেট ইনকাম। নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। এখন আমরা আন্ডার ভ্যারিয়েবল কস্টিং এ বের করব নেট ইনকাম। আন্ডার ভ্যারিয়েবল তো সেলস, আমরা এটা সবই জানি। সেলস পেলাম আমরা 7 লক্ষ টাকা, ভেঙে বলার কিছু নেই। লেস ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, বিগিনিং ইনভেন্টরি 2000 গুণিত 8 16,000 যোগ ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 40,000 গুণিত 8, এটা প্রশ্নপত্রে দেওয়াই থাকবে সবকিছু। 40,000 গুণিত 8 হয় 3,20,000। 3,20,000 আর 16 যোগ করলে হয় 3,36,000। লেস মানে বিয়োগ এন্ডিং ইনভেন্টরি 7,000 পেয়েছি আমরা। 7,000 গুণিত 8, তাহলে 7 8 56,000 টাকা। 3,36,000 থেকে 56,000 বিয়োগ করলে হয় 2,80,000। 2,80,000 সাথে আমরা আবার আনফেভারেবল ভ্যারিয়েন্স যোগ করব। এখানে কিন্তু আন্ডার বা ওভারহেড অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হবে না, ওটা শুধু অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে হবে, ভ্যারিয়েবল কস্টিং এর ক্ষেত্রে ওটা হবে না। তো আনফেভারেবল ভ্যারিয়েন্স আছে আমাদের 8,000 টাকা, এটা যোগ করে দিলাম। তাহলে 2,80,000 আর 8,000 যোগ করলে হয় 2,88,000 টাকা। এই 7 লক্ষ থেকে 2,88,000 বাদ দিলে হয় 4,12,000 টাকা। এটা হচ্ছে আমাদের গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। গ্রস কন্ট্রিবিউশন মার্জিন এর সাথে আমরা এখন লেস করব। লেস ভ্যারিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আমরা 35,000 গুণিত 2, এটা একই থাকবে। তো 70,000 এটা সরাসরি বিয়োগ করে দেবো সরাসরি। তাহলে 4,12,000 থেকে 70,000 বিয়োগ করলে হয় 3,42,000। এটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন, এটা আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। এর সাথে আমরা এখন ফিক্সড এক্সপেন্স গুলো যোগ বিয়োগ করে দেবো। লেস ফিক্সড এক্সপেন্স মানে স্থায়ী ব্যয় কি কি আছে। ফিক্সড এক্সপেন্স গুলো প্রশ্নপত্রে দেওয়া আছে কি, যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,35,000 টাকা, বাজেট যেটা বাজেট ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে সেটা। আর ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে আমাদের 15,000। ওখানে প্রশ্নপত্রে দেওয়া আছে 15,000, তাহলে 1,35,000 আর 15 হয় 1,50,000। 3,42,000 থেকে 1,50,000 বাদ দিলে হয় 1,92,000। এই 1,92,000 হচ্ছে আমাদের নেট অপারেটিং ইনকাম আন্ডার এই ভ্যারিয়েবল কস্টিং। তো আমাদের অ্যাবজর্পশন কস্টিংও বের করলাম, ভ্যারিয়েবল কস্টিংও বের করলাম। আমি এখানে খাতা কলমে করিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে, এবং আপনাদেরকে একটি অ্যান্সার শিটও দেওয়া আছে। অ্যান্সার শিট দেখে আপনারা করবেন, যদি বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দিব। আমরা এখন ইনকাম স্টেটমেন্ট বের করলাম, এখন আমাদেরকে বের করতে হবে যেটা লাস্ট কাজ, সেটা হচ্ছে রিকনসিলেশন স্টেটমেন্ট। রিকনসিলেশন স্টেটমেন্ট, তো আমরা জানি রিকনসিলেশন স্টেটমেন্ট প্রথমে আমাদের বের করতে হবে অপারেটিং ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এবং ভ্যারিয়েবল কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং এ পেয়েছি 2,07,000, ভ্যারিয়েবল পেয়েছি 1,92,000, বিয়োগ দিলে হয় 15,000। তো আমাদেরকে লিখতে হয় একই জিনিস, আমি আর বলছি না, আমি আবার পরবর্তীতে চলে যাচ্ছি। চেঞ্জ ইন ইনভেন্টরি, আমাদের অ্যাবজর্পশন কস্টিং এর এন্ডিং ইনভেন্টরি ছিল 77,000 এবং বিগিনিং ইনভেন্টরি পেয়েছি আমরা 22,000। তো 77 থেকে 22 বাদ দিলে 55,000 হয়। এবং ভ্যারিয়েবল কস্টিং এর ক্ষেত্রে আমরা এন্ডিং ইনভেন্টরি পেয়েছি 56,000 আর বিগিনিং পেয়েছি 16,000। তো 56 থেকে 16 বাদ দিলে হয় 40,000। তো 55 থেকে 40 বাদ দিলে হয় 15,000। দেখেন দুইটাই মিলে গেছে, এখানেও 15,000 এখানেও 15,000। বাকি যে আইটেম দুটো আছে এখানে আপনারা লিখে নেবেন, আমি আর বললাম না। তো এইভাবে অঙ্কটা করতে হয়, এই দুইটাই কিন্তু টাকা মিলে যাবে আপনাদেরকে। তো এই ছিল অঙ্ক 2 এবং 3। আগামী ক্লাসে 4 এবং 5 নাম্বার অঙ্ক আপনাদেরকে সলিউশন করে ভিডিও করে বুঝিয়ে দিব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং 3 এবং 2 এবং 3 যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় কোনো জায়গায়, আমার ভিডিওতে যদি কোনো ল্যাগ থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে না পারেন আমার ভিডিও দেখে, তাহলে আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদের জন্যই আছি এবং আপনাদেরকে আমি আবার বুঝিয়ে দিব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে আগামী ক্লাসে।